আমরা নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা করতে চাই তার আগে একটি বিষয় বেশ আলোচনা এসেছে আপনার দলের আমির ডাক্তার শফিকুর রহমান লন্ডন সফর নিয়ে। তিনি সেখানে বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তা নিয়ে অবশ্য আপনার দলের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, কিন্তু জনমনে একটা প্রশ্ন বা অনেকেই বলছেন যে জামাত চাপে না পড়লে বিএনপির কাছে যায় না, কথাটা কি সত্য? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ, দর্শক এখন শ্রোতা যারা শুনছেন এবং পরবর্তী যারা শুনবেন তাদের সকলকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত লন্ডনে যে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন, একেবারে পরিষ্কার করে তিনি কথা বলেছেন যে দুটো ব্যাপার। একটা হচ্ছে এটা একেবারে একটা মানবিক ব্যাপার ছিল যে উনি যখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তখনই মূলত আমির জামাতের ওনার সাথে একটা সাক্ষাৎ হওয়ার কথা ছিল। যে কোনো কারণেই হোক সেই সাক্ষাৎটা হয়ে ওঠে নাই। এরপরে উনি যখন দেশের বাইরে সফরে গেলেন তখন লন্ডনে এটা একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই মূলত ওনার এই সাক্ষাতের ব্যবস্থা। আর যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওখানে থাকেন, ওনার বাসাতে থাকেন, স্বাভাবিকভাবে উনিও সেখানে উপস্থিত থাকবেন। তো সেই জায়গায় দুটো বিষয় হয়েছে যে ওনার মূলত স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য যাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে চাপে পড়ে তো কেউ কারো কাছে যাওয়ার কথা না, বরং তার কাছে হয়তো আসার কথা। তো সেই জায়গায় উনি গিয়েছেন, দুটো উদ্দেশ্য উনি বলেছেন যে একটা হলো ওখানে ওনার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া। আমরা একসাথে দীর্ঘদিন আন্দোলন করেছি, জোট সরকারে আমরা কাজ করেছি দেশের হয়ে, এরপরে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা পরস্পর পাশাপাশি থেকে ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করেছি, এক মঞ্চে কাজ করেছি, যুগপৎ আন্দোলন করেছি। স্বাভাবিকভাবেই এটা একটা সৌজন্যতার ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম রাজনীতিবিদরা যখন এক জায়গায় বসেন, আমি অনেক সময় বলে থাকি যে টকশোতে যখন আমরা আলোচনা করি, এই আলোচনায় আসার আগে আমাদের স্ক্রিনের বাইরেও কিন্তু আমাদের কিছু আলোচনা হয়। আজকে সময়ের কারণে হয়তো এই আলোচনাটা হয় নাই, আমরা সবাই বলা যায় একদম শেষ মুহূর্তে এসে বলছি। স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা আমাদের দেশে, আপনি চায়ের দোকানেও খেয়াল করবেন যে এখন 5 জন লোক এক জায়গায় বসলে সেখানে রাজনীতির আলোচনা ওঠে। সেই প্রসঙ্গে আমির জামাত বলেছেন যে রাজনীতির একেবারে কোনো আলোচনা হয় নাই, ব্যাপারটি তা নয়। আবার ঠিক ডিসিসিভ কোনো বিষয় ওখানে আলোচনা হয় নাই, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এরকম মেজর কোনো ইস্যু ওখানে আলোচনা হয় নাই। হয়তো কমন কিছু আলোচনা হয়েছে অথবা একেবারে সাধারণ কিছু আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো নিয়ে আপনি যেটা বলেছেন জনমনে একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক। এটা অস্বাভাবিক বাদানুবাদ দেখেছি আপনাদের নেতাদের, এইটা এই বাদানুবাদটা কিন্তু আমির জামাত ম্যাডাম অথবা মিস্টার তারেক রহমান ওনাদের সাথে আমাদের বা এই লেভেলে বাদানুবাদটা কিন্তু কখনোই হয় না। আপনি খেয়াল করবেন যে রাজনীতিতে এই বাদানুবাদটা হয় সেকেন্ড ক্যাটাগরিও না, থার্ড ফোর্থ বা তারপরের তৃণমূল পর্যায়ে। এইটা একটা দলের মধ্যেও এরকম মত ভিন্নতা থাকে, আপনি এটা তো বলতে অসুবিধা নেই। আমাদের নিজেদেরও কিছু মত দ্বিমত এই গ্রহণ করার একটা প্র্যাকটিস আছে না। আবার জাতীয়তাবাদী দল তাদের নিজেদের তারাও বলেন যে এত বড় দল, এখানে এরকম কিছু ছোটোখাটো ঘটনা এটা হবেই। তো এই বাদানুবাদটা আপনি এই কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায়ে আপনি কথার দেখবেন যে একটা ঐক্যমত আছে, কথার একটা মিল আছে। এইটা মানে সেকেন্ড বা থার্ড ক্যাটাগরি ফোর্থ ক্যাটাগরিতে গিয়ে হয়তো এটা কিছুটা মত দ্বিমত হয়ে যায়, এবং সেটা আবার কিন্তু একটা রিপেয়ারিংও হয় যে আমরা যে যাই বলি না কেন আমরা 3টি ইস্যুতে এক জায়গায় কাজ করতে চাই। এবং এটা একদম শেষ আজকে পর্যন্ত আমি যতটুকু জাতীয় নেতৃবৃন্দের কথা বক্তব্য পত্রিকায় দেখার সুযোগ পেয়েছি বা মিডিয়াতে কথা শোনার সুযোগ পেয়েছি যে জাতীয় ইস্যুতে আমাদের এক হয়ে কাজ করতে হবে। এটা কিন্তু আমরা এক জায়গায় আছি। এবং এই জাতীয় ইস্যু মানে কি? জাতীয় ইস্যু মানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। জাতীয় ইস্যু মানে ফেসিবাদ ইস্যুতে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। জাতীয় ইস্যু মানে বিচারের প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে চাই না। জাতীয় ইস্যু মানে সন্ত্রাসের ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে চাই না। জাতীয় ইস্যু মানে সংস্কার অন্তত ন্যূনতম অথবা এটা আনলিমিটেড। এই প্রশ্নে হয়তো একটু মতভেদ আছে, কিন্তু সংস্কার যে হতে হবে এই প্রশ্নে কিন্তু জাতীয় নেতৃবৃন্দ এক। এবং দেখেন জাতীয় সরকারের ব্যাপারে বলা হচ্ছে, আবার আমরা জাতীয় ঐক্যমতের কথা বলতেছি। সুতরাং আমার মনে হয় যে এই দ্বিমত এবং মত প্রকাশের যে ব্যাপারটা, এটা আমরা নিজেরাও বলি এবং এটা আমাদের দেশের পলিটিক্সে একটা প্র্যাকটিস যে ইট ইজ বিউটি অফ আমাদের ডেমোক্রেসি। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। একটা দলের মধ্যেও আপনার এই মত দ্বিমতের চর্চা কিন্তু থাকা উচিত, নাহলে ওই দলটাও স্বৈরাচারী হয়ে ওঠে। আপনি আওয়ামী লীগকে খেয়াল করবেন, আওয়ামী লীগ স্বৈরাচারী হয়ে উঠেছে কখন?
যখন শেখ হাসিনার উপরে আর কেউ কথা বলার সুযোগ পায় না, শেখ হাসিনা যা বলবেন তাই। এবং এখন এটা হয়তো ওই সময় এই কথাটা আমরা বলেছি, তারা বলতে পারে নাই। এইটা মানে সুরঞ্জিত সেনগুপ্ত এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার কথা তো খুবই উল্লেখযোগ্য যে বাগে ধরলে ছাড়ে, বাট শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে না। তো এটা তো একটা দলের প্র্যাকটিস হইতে পারে না। সুতরাং দলের সাথে আরেকটা দলের মত দ্বৈততা, মত বিরোধী যেন পরিণত না হয়, প্রতিযোগিতা যেন প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিহিংসায় পরিণত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দলের প্রতি, ওই রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি, ওই রাজনৈতিক দলের প্রতি সাধারণ জনগণের আস্থার সংকট তৈরি হবে, এবং সেই সংকটটা একটা রাজনৈতিক দলকে সংকটের মুখে ফেলবে, এবং ওই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক নেতা ক্ষতিগ্রস্ত হবেন। আপনি হয়তো তাৎক্ষণিকভাবে কিছু চাঞ্চল্য তৈরি করতে পারবেন, কিন্তু চূড়ান্ত পরিণতিতে আপনাকে কিন্তু এই জায়গাটা ধরতে হবে যে আপনি জনগণের তোপের মুখে বা জনগণের মানে তার অপছন্দের তালিকায় আপনি চলে যাবেন। কারণ আমাদের দেশে আগামী নির্বাচনে ভোট এবং জোটের যে প্রশ্ন, সেখানে প্রাথমিক আলোচনা শুরু হলো কিনা বিএনপির সঙ্গে? কারণ আপনার এর আগেও তার আলোচনা তো আমাদের বিএনপির সাথে শুরু হবে কেন, আলোচনা তো চলমান আছে, এবং আমরা এটা বারবার বলছি যে এটা দেখা একবার শুধু না, আমাদের বসতে হবে। যতবার আমরা কাছে আসব, এটা আমির জামাত তার ব্রিফিং এটা বলেছেন যে এটা একবার শুধু না, আমাদের বারবার বসতে হবে, এবং আমরা যতবার বসবো তত জাতির মধ্যে আশা তৈরি হবে। এবং আপনি সংস্কারের যদি একটা মৌলিক 3টা জিনিস আমাকে বলেন যে মাসুদ ভাই, আপনি 3টা মৌলিক সংস্কারের প্রত্যাশার জায়গা বলেন, আমি প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তা দৃষ্টিভঙ্গির আমাদের সংস্কার হইতে হবে, এবং সেটা দলের মধ্যেও হইতে হবে। যে আমার মত প্রকাশ, মত দেওয়া, এই স্বাধীনতাটার আরও বেশি প্র্যাকটিস যত বেশি করতে পারবো, আমাদের নিজেদের বসাবসিটা যত বেশি আরও কাছাকাছি নিয়ে আসতে পারবো, আমরা যত বেশি এক টেবিলে আসতে পারবো। এবং আমি তো মনে করি এই যে বিচার সংস্কারের প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনৈতিক দলগুলোকে আরও বেশি এক জায়গায় বসানোর উদ্যোগ তাদের থেকেও নিত, আমরা যতটুকু নিয়েছি, যতটুকু হচ্ছে, বসাবসি হচ্ছে, ফোনে কথা হচ্ছে, সবটুকু যে একদম ফর্মাল প্রোগ্রামের মাধ্যমেই হতে হবে এটাও কিন্তু জরুরি নয়। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের বিগত 15 বছরে ফর্মাল মিটিংয়ের মাধ্যমে যে ডিসিশন যত কিছু হয়েছে, তার চেয়ে ইনফর্মাল মিটিংয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয় বা করা হয়, এটাই সাধারণত ট্রেডিশন। তো সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আরো বেশি বৈঠক করা বা বসা, সেগুলো হয়তো অনেক বিষয়গুলো সহজ হয়ে যেত। সেই বসাটা হয়নি কেন? আমি এটা বিভিন্ন সময় বলেছি, আজকেও বলছি এবং সামনেও বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সীমাবদ্ধতা হোক বা নানান পরিস্থিতির কারণে হোক, তারা বসতে পারছেন, বা যতটুকু সংস্কার কমিশনগুলোর সাথে রাজনৈতিক দলগুলো বসার উদ্যোগ, এটা হয়তো তারা বলবেন যে রাজনৈতিক কমিশনগুলো বসছেন বা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাবৃন্দ আলাদা আলাদা বসেছেন। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করে, যারা সামনের দিকে নির্বাচন করবেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা এক মঞ্চে ছিলেন বা যুগপৎ আন্দোলনে ছিলেন, এই দলগুলোর কথাগুলো এক জায়গায় করে আমার মনে হয় যে তারা এই উদ্যোগটা হয়তো নেবেন। যেমন সংস্কার কমিশনগুলোতে যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা এসেছে, যেমন বিএনপি তাদের কিছু প্রস্তাব তারা দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপি আজকে দিয়েছে, অন্যান্য দলগুলো যারা দিয়েছে, ভাইয়েরা দিয়েছেন, এই জিনিসগুলো এখন তারা সামারাইজ করবেন, করে এগুলো নিয়ে আমার ধারণা যে তারা হয়তো খুব কাছাকাছি সময়ের মধ্যে বসে আমাদের কাছে একটা প্রস্তাবনা তারা দিবেন যে আপনারা যা দিয়েছেন আমরা এগুলোকে যাচাই বাছাই করে এই একটা প্রাইমারি প্রপোজাল আপনাদেরকে দিচ্ছি, এখন আপনারা বিবেচনা করে আমাদেরকে আপনাদের মত দেন।